নমস্কার। এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এবং পাঠ হিস্ট্রি এই দুটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা যে 10টি ক্লাসের বা স্পেশাল লেকচারের আয়োজন করেছিলাম মূলত ইউরোপের ইতিহাসের উপরে, এইটি আমাদের দীর্ঘ 1 মাস ধরে চলেছিল। আজকে এই সিরিজের আজকের শেষ আলোচনা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেই বিষয়ের শিরোনাম হচ্ছে পুরাতন ব্যবস্থা ও উদারনীতিবাদের সংঘাতের প্রেক্ষিতে মেটারনিক। আমি অনুষ্ঠান শুরু করার আগে দু একটা কথা বলবো। এই যে 10টা স্পেশাল লেকচার আয়োজন করা হলো, মূলত বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আমাদের এবং হোয়াটসঅ্যাপে অনেকেই জানিয়েছিলেন যে ইউরোপের ইতিহাসের উপরে একটা লেকচার সিরিজ আয়োজন করার জন্য। আমরা সেই অনুরোধের প্রেক্ষিতে আমরা অনুরোধ করেছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় স্যারকে, এবং স্যার রাজি হয়েছিলেন এবং পাঠ হিস্ট্রির যৌথ ব্যবস্থাপনায় আমরা এই সিরিজটি করলাম। আপনারা যারা পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেলটি ভিজিট করেননি তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন, এই কারণ পাঠ হিস্ট্রি চ্যানেলে ইতিহাস নিয়ে প্রচুর আলোচনা রয়েছে এবং নিয়মিত সেখানে আলোচনা পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে আলোচনা করেন অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় স্যার। এছাড়া এই পাঠ হিস্ট্রি চ্যানেলে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে এমনভাবে প্রেজেন্টেশন করা হয়েছে যেটা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। যারা ইতিহাস নিয়ে একাডেমিক পড়াশোনা করছেন তাদের তো ভালো লাগবেই, তারা ছাড়াও যারা ইতিহাসের আগ্রহী, ইতিহাসের প্রতি যারা আগ্রহী যারা রয়েছেন, যারা দর্শক শ্রোতা বন্ধু এই মুহূর্তে এই অনুষ্ঠানটা শুনছেন এবং পরবর্তীকালে যারা শুনবেন তারা কিন্তু চ্যানেলটা ভিজিট করবেন। গৌতম মুখোপাধ্যায় স্যার বর্তমানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ইতিহাস বিভাগের অন্যতম অধ্যাপক। এছাড়া তিনি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের তিনি কোর্স কোঅর্ডিনেটর। এছাড়া বোস হাউস যে একটি কালচারাল এবং এডুকেশনাল রিসার্চ যে একটা উইংস তৈরি হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের, সেখানকার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন এবং সেখানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে চলেছেন। এছাড়া তার প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, উদ্বোধন দেশ সহ আরও নানান পত্রপত্রিকায়। এছাড়া তার প্রচুর বই রয়েছে, সম্পাদিত বই এবং তার লেখা বই। সেই বইগুলো অত্যন্ত গবেষণা লব্ধ বই। এবং আমরা আজকে এই যে 10টা লেকচার সিরিজের আয়োজন করেছিলাম, আজকে তার শেষ ক্লাস, লাস্ট ক্লাসে আমরা পৌঁছে গেছি। আপনারা যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন এই ক্লাসটি শোনার জন্য, আমরা আর সময় নষ্ট করব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমি স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আমাদের বিগত প্রায় 3 মাস আমরা অনলাইনে আলোচনা করছি, 2-1 গ্যাপ গেছে, 2-1 সপ্তাহ, এবং আজকে এই সিরিজের শেষ লেকচার। আমরা 10টা ভাগে ভাগ করেছিলাম সমগ্র আলোচনাটাকে। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরাতন ব্যবস্থা এবং উদারনীতিবাদের সংঘাতের প্রেক্ষিতে মেটারনিক। মেটারনিক অর্থে এখানে ব্যক্তি মেটারনিক নন, অবশ্যই শুরুতে বলে রাখা ভালো। এখানে মেটারনিক সিস্টেম যেটাকে আমরা বলি, মেটারনিক তন্ত্র, তার যে নানা দিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক লেকচারের শুরুতে আমি যেটা বলে থাকি, আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। আমি সেটা আবার একবার মনে করাবো যে এই লেকচার কোনো নির্দিষ্ট পরীক্ষাকে মাথায় রেখে নয়। সাধারণভাবে ইতিহাস পড়াতে গিয়ে আমি যেটা দেখেছি যে ছাত্রছাত্রীদের
ইউরোপের ইতিহাসের একটা ক্রোনোলজিক্যাল কনসেপশন বা কালানুক্রমিক ধারণা খুব সুস্পষ্ট থাকে না, সেই জায়গাটাকে যাতে তারা ওভারকাম করতে পারে, এই ডিফিকাল্টিটা যাতে তারা অতিক্রম করতে পারে, সেই কারণেই এই ধরনের একটি লেকচার সিরিজের পরিকল্পনা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল। এবং সেখানে আমরা কিন্তু এই বিষয়টিকেই বেশি করে মাথায় রেখেছি, যাতে করে ছাত্রছাত্রীরা একটা সম্যক ধারণা তৈরি করতে পারে ফরাসি বিপ্লব থেকে মেটারনিক পর্যন্ত ইউরোপের ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে। আমাদের আগের লেকচারে আমরা ভিয়েনা সেটেলমেন্ট নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছি যে ভিয়েনা ব্যবস্থার কি কি ত্রুটি বিচ্যুতি ছিল, এবং আসলে কতকগুলো আদর্শের কথা বললেও যারা সেই সময়কার সমকালীন রাষ্ট্রনীতিবিদ তারা কি চেয়েছিলেন বা কি করতে চাইছিলেন, তাদের উদ্দেশ্য, এবং সেখানে বিশেষ করে তাদের নিজের নিজের দেশের স্বার্থ চরিতার্থ করা ছাড়া তাদের যে আর কোনো লক্ষ্য ছিল না, সে ব্যাপারে আমি আগের দিন সুবিস্তৃত আলোচনা করেছি। সুবিস্তৃত ইন দ্য সেন্স 1 ঘন্টার মধ্যে যতটা বিস্তারিত আলোচনা করা যায় ঠিক ততটা। আজকেও আমরা একটা খুব বড় বিষয় আলোচনা করতে চলেছি, যেটাকে এক কথায় মেটারনিক সিস্টেম বলে। এক সময় ইউরোপের ইতিহাস চর্চায় 1815 থেকে 1848 এই সময়কালটাকে মেটারনিক যুগ বলা হতো, মেটারনিক এরা। এটা এখন অবশ্য পরিত্যক্ত, এবং এই ধরনের একজন ব্যক্তিকে কেন্দ্র করে ইতিহাস আলোচনা বা যুগ বিভাজনের ধারণা আমরা জানি এখন পরিত্যক্ত হয়েছে। যেমন ভারত ইতিহাসের ক্ষেত্রে এরকম একটা কনসেপ্ট একসময় ছিল, নেহরুভিয়ান এরা। It's not like a dynastic history or history of a dynasty, or it's not only a history of political development, যে কারণে এই সময়কার যে ইতিহাস সেটাকে আমরা মেটারনিক যুগ বলতে রাজি নই। কিন্তু যে সিস্টেমটা স্পেশালি ভিয়েনা সেটেলমেন্টের পর মেটারনিক তৈরি করতে চেয়েছিলেন, সেই সিস্টেমটা কিন্তু মেটারনিক সিস্টেম নামেই পরিচিত। এ সম্পর্কে বেশ কিছু ভালো ভালো রেফারেন্স বই রয়েছে টেক্সট বইয়ের পাশাপাশি, and in this context I would like to refer specially a very famous and important work by জ্যাক ড্রজ। আমি আগের দিনেও এই বইটার একটু উল্লেখ করছিলাম। জ্যাক ড্রজের একটা বই রয়েছে, যে বইটার নাম হচ্ছে ইউরোপ বিটুইন রেভলিউশনস। বইটির প্রধান যে ফোকাস সেটা 1815 থেকে 1848 এই সময়কার যে ডেভেলপমেন্ট গুলো সেইগুলো। আমি যেদিন নেপোলিয়নের পতন আলোচনা করেছিলাম, আমি সেদিনেও এই বইটির উল্লেখ করেছিলাম আমার যতদূর মনে পড়ছে। এবং ছাত্রছাত্রীদের অনুরোধ করবো একটু কষ্ট করে, ইংরেজি বই হলেও যাদের একটু ইংরেজিতে অসুবিধা হয় তারাও যেন একটু কষ্ট করে এই বইটি উল্টে পাল্টে দেখে। And the introduction of this particular book is very interesting. Especially, you can get a clear idea about the synopsis of this book in the first line of the introduction. ইন্ট্রোডাকশনটায় যেখানে ড্রজ শুরু করছেন, আমি একটু ড্রজকে দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাইছি, তার একটা যথেষ্ট তাৎপর্য রয়েছে। ড্রজ যখন এই আলোচনাটা শুরু করছেন সেখানে তিনি পরিষ্কার বলছেন যে এই যে সময়কালটা যেটা নিয়ে আজকেও আমরা আলোচনা করতে চলেছি, এই সময়কালটার কথাই ড্রজ বলছেন, যে এই সময়কালটা হচ্ছে আসলে একটা সংঘাত, যে সংঘাতের একদিকে তিনি রেখেছেন পুরাতন তন্ত্রকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, পুরাতন তন্ত্র বা এনশিয়েন্ট রেজিম বা ফরাসি উচ্চারণে আশোয়া রেজিম। এই যে আশোয়া রেজিম, এটার উল্টো দিকে যাকে রাখা হয়েছে সেটা হচ্ছে কিছু উদারনীতিবাদী আদর্শ, কিছু গণতান্ত্রিক আদর্শ, এবং জ্যাক ড্রজের বইয়ের মধ্যেই আলোচনা করা হয়েছে সমাজতান্ত্রিক আদর্শ।
এবং তার মতে যেগুলো সবই কিনা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা আউটকাম। অর্থাৎ কোথাও যেন মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলেই যেন এই ধরনের আদর্শগুলো উঠে এলো, এবং এই আদর্শগুলোকে প্রত্যেকটাকেই প্রায় ড্রজ চিহ্নিত করছেন একটা বুর্জোয়া আদর্শ হিসাবে। মেটারনিক এগুলোকে প্রতিহত করতে চাইছেন, পুরাতন তন্ত্রকে রক্ষা করতে চাইছেন, সর্বাত্মকভাবে একটা প্রচেষ্টা তিনি নিচ্ছেন এবং একটা সিস্টেম তিনি তৈরি করতে চাইছেন যেখানে শুধুমাত্র নেপোলিয়ন পরবর্তী কোনো রাষ্ট্রনায়কের উত্থান আটকানো উদ্দেশ্য নয়, যে কোনো উদারনীতিবাদী ধারণাকে প্রতিরোধ করে পুরাতন রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করা, এই পুরোটাই মেটারনিকের একটা উদ্দেশ্যের মধ্যে পড়ছে। মেটারনিক কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে তার এই উদ্দেশ্য সিদ্ধ হবার নয়। কিন্তু যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, the big powers like রাশিয়া, ফ্রান্স, এরা প্রত্যেকে বিশেষ করে মেটারনিকের উপরও কোথাও একটা নির্ভর করছিলেন। বিশেষ করে রাশিয়ার জার, তিনি মেটারনিককে যথেষ্ট বিশ্বাস করতেন বা তার একটা স্থির ধারণা ছিল যে মেটারনিক সিস্টেম সাকসেসফুল হবে এবং মেটারনিকই পারেন পুরাতন তন্ত্রকে রক্ষা করতে। এবং সেই কারণে মেটারনিকের একটা অবাধ স্বাধীনতা ছিল প্রায় সমগ্র ইউরোপ জুড়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। নো ডাউট, in the early stage, immediately after 1815, Metternich was the central figure, key figure in the history of Europe. কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে মেটারনিকের এই ধরনের যে কার্যকলাপ, তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা বিরুদ্ধ শক্তিও কিন্তু যথেষ্ট সংগঠিত হচ্ছিল, সংগঠন তৈরি করছিল বা অর্গানাইজড হচ্ছিল, যারা কিনা মেটারনিককে প্রতিহত করতে পারে। এই যে লড়াইটা, এটাই পুরাতন ব্যবস্থা এবং উদারনীতিবাদের সংঘাত। উদারনীতিবাদী আদর্শের মধ্যে জাতীয়তাবাদ রয়েছে, সাম্যের ধারণা রয়েছে, সোশ্যালিজমের ধারণা রয়েছে, সব রয়েছে। অর্থাৎ একদিকে পুরাতন তন্ত্র, আর একদিকে এতগুলো সিস্টেম, এই দুটোর মধ্যে একটা লড়াই আমরা মেটারনিক ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। মেটারনিক কোথাকার লোক ছিলেন? আগের দিন আমরা আলোচনা করেছি, মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার রিপ্রেজেন্টেটিভ, and he was also the chancellor of Austria, represented Austria in the Vienna Congress, যেখানে কারা কারা প্রতিনিধিত্ব করেছিলেন আগের দিন আমি আলোচনা করেছি। ইংল্যান্ডের ক্ষেত্রে মেটারনিক সিস্টেমের প্রভাব খুব বেশি অনুভূত হয়নি, তার কারণও আমি আগের ক্লাসে আলোচনা করেছি, যেটা একটু শুনে রাখলে ভালো। যেখানে আমি দেখিয়েছি যে এর পরবর্তী সময়ে ইংল্যান্ডের একটা কনসেপ্ট বা একটা আইডিওলজি হচ্ছে একটা পলিসি অফ আইসোলেশন। ইংল্যান্ডের নিজস্ব স্বার্থে ঘা না লাগলে, যেমন ক্রিমিয়ান ওয়ারের সময় আমরা আংশিক দেখতে পাই, আমরা বার্লিন কংগ্রেসের সময় দেখতে পাই, কখনো কখনো ইংল্যান্ড অ্যাক্টিভ হয়েছে, বাট বিফোর 1904 ইংল্যান্ডকে আমরা ততটা অ্যাক্টিভ দেখছি না। সেই কারণে মেটারনিক সিস্টেমের আলোচনায় বা মেটারনিক সিস্টেমের সাকসেস ফেইলিওর এগুলো নিয়ে ইংল্যান্ডের খুব একটা মাথা ব্যথা কিন্তু আমরা দেখি না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে জার্মানিতে, কারণ অস্ট্রিয়া যেহেতু জার্মানির একটা অংশ, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, সেখানে প্রাশিয়াও রয়েছে। এই সবকিছু মিলিয়ে জার্মানির অভ্যন্তরে মেটারনিকের এক ধরনের পলিসি, যেটার সন্ধান আমরা পাই। আর একদিকে ইউরোপের অন্যান্য দেশকে কেন্দ্র করে মেটারনিকের একটা পরিকল্পনা, এবং এই দুটো ক্ষেত্রে, কি জার্মান নীতি কি ইউরোপীয় অন্যান্য দেশের ক্ষেত্রে গৃহীত নীতি, এই দুটো নীতির ক্ষেত্রেই একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে পুরাতন তন্ত্রকে বাঁচিয়ে রাখা। প্রাক ফরাসি বিপ্লব
প্রাক ফরাসি বিপ্লব যে স্ট্রাকচার সেটাকে বাঁচিয়ে রাখা এবং ভিয়েনা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা। ভিয়েনা ব্যবস্থা এমন একটা ব্যবস্থা, মনে রাখতে হবে, যেটা সমগ্র এই বড় শক্তিগুলো মিলিয়ে তৈরি করেছে এবং তাকে টিকিয়ে রাখার উপরেই কিন্তু ভবিষ্যতে ইউরোপের শান্তি এবং সুস্থিতি এই দুটো নির্ভর করছে। তাহলে সেটাকেও টিকিয়ে রাখতে হবে। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল গোল অফ মেটারনিক সিস্টেম। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা থেকে আমরা যদি আলোচনাটাকে এগোই এই জিনিসটাকে মাথায় রেখে, যে এই যে পুরাতন তন্ত্র রক্ষণশীলতা বনাম আধুনিকতা, উদারনীতিবাদ, প্রগতিশীলতা, সেইখানে মেটারনিক এরকম একটা জায়গায় রয়ে আছে। কিন্তু মেটারনিক যে সাম্রাজ্যের হয়ে কাজটা করছেন, সেই যে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, অস্ট্রীয় সাম্রাজ্যের স্বরূপটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। যে স্বরূপটা আসলে নামেই একটা সাম্রাজ্য, যে সাম্রাজ্যের মধ্যে বহু বিভক্ত রাজনৈতিক, সাংস্কৃতিক, জাতিগত, ভাষাগত, ধর্মীয় একটা ডাইভার্সিটি, একটা চূড়ান্ত বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। এই ঐক্যটা তার মানে আসলে নেই। একটা সাম্রাজ্যের এক্সিস্টেন্স রয়েছে, যে কারণে তার মধ্যে সকলে রয়েছে এবং তারা বাধ্য হয়ে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের যে শাসক রাজবংশ, যাকে আমরা হ্যাপসবার্গ রাজবংশ বলি, এই হ্যাপসবার্গ রাজবংশের প্রতি একটা আনুগত্য প্রদর্শন করতে হচ্ছে। সুতরাং এটা যেন একটা বাধ্যবাধকতা, যেখানে হ্যাপসবার্গদের প্রতি মেটারনিককে আনুগত্য প্রদর্শন করতে হবে এবং প্রজাদেরও আনুগত্য প্রদর্শন করতে হবে। এমন একটা সাম্রাজ্য যা কিনা বহুধা বিভক্ত, কোন দিক থেকেই সেখানে কোনো সেন্স অফ ইউনিটি গড়ে ওঠা সম্ভব নয়। তার মানে এটা কোনো নেশন নয় যে জার্মানিকে নিয়ে মেটারনিক কাজ করছেন, যে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারকে নিয়ে মেটারনিক কাজ করছেন, সেটা একটা মনার্কিক্যাল মেশিন। ইটস নট আ নেশন। এটা কোনো জাতি নয়, একটা রাজতান্ত্রিক যন্ত্র মাত্র। এই শব্দটা ব্যবহার করেছেন গ্র্যান্ট অ্যান্ড টেম্পারলি তাদের একটা বইতে, যে বইটার নাম হচ্ছে ইউরোপ ইন দ্য 19th and 20th centuries। ইউরোপের ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর ইতিহাস আলোচনা করতে গিয়ে তারা এই ধরনের সাম্রাজ্যের অস্তিত্বের কথা বলতে গিয়ে এটাকে একটা মনার্কিক্যাল মেশিন বলছে। এই ধরনের একটা মনার্কিক্যাল মেশিন, যে কিনা একটা আর্টিফিশিয়াল ইউনিটির মধ্যে রয়ে আছে, একটা কৃত্রিম বন্ধন, সেই ধরনের সাম্রাজ্যের অস্তিত্বের পক্ষে লিবারালিজম, ন্যাশনালিজম, রিপাবলিকান স্ট্রাকচার অর ডেমোক্রেটিক স্ট্রাকচার, এই শব্দগুলো বা এই আধুনিক ধারণাগুলো অত্যন্ত বিপজ্জনক। তার মানে অস্ট্রিয়ান এম্পায়ারের কাছে দুটো প্রধান চ্যালেঞ্জ কাজ করছে, বা তথা বলতে গেলে মেটারনিকের কাছে দুটো প্রধান চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটা আমরা খুব ভালো বুঝতে পারছি কি না, এই যে বিভিন্ন ডাইভার্সিটি রয়েছে, এই যে বৈচিত্র্য, শতধা বিচ্ছিন্ন একটা অস্ট্রিয়ান এম্পায়ার, সেটাকে টিকিয়ে রাখা। এবং জার্মানিতে একটা দ্বিতীয় সমস্যা রয়েছে। দ্বিতীয় সমস্যাটা এই যে জার্মানিতে অস্ট্রিয়া ছাড়াও আর একটা শক্তিশালী দেশ রয়েছে, সে হচ্ছে রাশিয়া। So the fundamental question was, who will lead the German nation? জার্মান জাতিকে কে নেতৃত্ব দেবে? এই মুহূর্তে অস্ট্রিয়া, কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকার কিছু নেই, যে কোনো মুহূর্তে তাকে রাশিয়ার সঙ্গে একটা দ্বৈত প্রতিদ্বন্দ্বিতায় নামতে হতে পারে। So it was also a fundamental question এবং মেটারনিকের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, যেখানে প্রাশিয়াকে ব্যতি রেখে, প্রাশিয়াকে আটকে জার্মান জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অস্ট্রিয়াকে প্রতিষ্ঠিত রাখা, অস্ট্রিয়াকে টিকিয়ে রাখা, এই দুটো লক্ষ্য
এবং সমগ্র ইউরোপের ওপরে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে ভিয়েনা সেটেলমেন্টের পুরো ব্যাপারটাকে বা ব্যবস্থাটাকে বজায় রাখা। এই যে বিষয়টা, এটা করতে গিয়ে মেটারনিক কতগুলো সুচিন্তিত পরামর্শ, সুচিন্তিত পন্থা অবলম্বন করছেন। রাজাকে, অর্থাৎ অস্ট্রিয়ার রাজাকে তিনি নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। সেই আলোচনায় এবার আমরা চলে আসব। অর্থাৎ একটা বিপুল কর্মযোগ্য, এই যে মেটারনিক সিস্টেম কথাটা আমরা বারবার ব্যবহার করছি, এটা আসলে কিছুই নয়, একটা বিপুল কর্মযোগ্য। এই কর্মযোগ্য বা পরিকল্পনা, যেটাই হচ্ছে মেটারনিক তন্ত্র। তাহলে মেটারনিক তন্ত্রের দুটো দিক, একটা হচ্ছে অস্ট্রিয়ার নিজস্ব নীতি, এরই একটা এক্সটেনশন হচ্ছে জার্মান নীতি, এবং তারই আরেকটা এক্সটেনশন হচ্ছে ইউরোপ সম্পর্কে মেটারনিকের নীতি। আসলে এই পুরোটাই একটা ফান্ডামেন্টাল জায়গার উপরে দাঁড়িয়ে রয়েছে। তিনি কি করছেন? অস্ট্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন জাতি এবং সম্প্রদায়ের মধ্যে বিভেদ এবং বিদ্বেষ যেটা রয়েছে, যেটা কিনা অস্ট্রিয়ান এম্পায়ারের পক্ষে ক্ষতিকারক, যেটা আমি একটু আগে বললাম, মেটারনিক এই বিভেদটাকেই মূলধন করবার চেষ্টা করছে। কারণ এই বিভেদটা কখনোই অস্ট্রিয়ান এম্পায়ারকে একত্রিত হতে দেবে না, একটা সেন্স অফ ইউনিটি কখনোই গ্রো করছে না। এবং যেহেতু গ্রো করছে না, যেহেতু বহুধা বিভক্ত, তাই তাদের এই বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে তাদেরকে নতি স্বীকার করতে বাধ্য করাটাও খুব সহজ। এবং মেটারনিক বোধহয় কিছুটা সচেতন ভাবেই কখনো চাননি যে সমগ্র অস্ট্রিয়া জুড়ে একটা সেন্ট্রালাইজড স্ট্রাকচার তৈরি হোক, অনুসৃত হোক, বিকজ হি নিউ ভেরি ওয়েল, as a result of that, there can be a system, there can be an idea, there can be an idea of unity, যার জন্য আঞ্চলিক স্বাতন্ত্র্য, সংস্কৃতি, এগুলোকে তিনি বজায় রাখতে চেয়েছিলেন। তাহলে কি জার্মানিতে যে সিস্টেমটা থাকবে, যেহেতু সেখানে কেন্দ্রীয় শক্তিকেও রাখা হচ্ছে না এবং একটা বিচ্ছিন্নকামী বিভেদ সৃষ্টিকারী ব্যবস্থাকে তিনি রেখে দিতে চাইছেন, ওয়াজ ইট আ ফেডারাল স্ট্রাকচার, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো? একেবারেই নয়। and he was very much conscious যে সেই সময় ওখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা করা উচিত নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কেই তার একটা অনীহা ছিল। তার মানে মেটারনিক কোনো ধরনের উদারনীতিবাদী সংস্কারের পক্ষে ছিলেন না, তিনি কোনো ফেডারাল স্ট্রাকচার প্রতিষ্ঠার পক্ষে ছিলেন না, তিনি কোনো জাতীয়তাবাদী ঐক্যের পক্ষে ছিলেন না। তাহলে মেটারনিকের উদ্দেশ্যটা কি হলো? উদ্দেশ্যটা হলো গতানুগতিক পন্থায় একটা বিশাল সাম্রাজ্যকে শাসন করা। নো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, নো ইউনিফিকেশন, নো স্ট্রাকচারাল চেঞ্জ, এই সবটা মাথায় রাখা। এখন যদি গতানুগতিক একটা ব্যবস্থাকে মাথায় রাখতে হয়, তাহলে কাদেরকে আটকে রাখতে হবে? প্রধানত যারা প্রগতিশীল, যারা লেখাপড়া শিখে ফেলে, যারা কিনা নিজেদের ক্ষমতায়ন চায়। এরা কারা? প্রধানত মিডল ক্লাস পিপল অ্যান্ড দ্য রাইজিং বুর্জোয়া ক্লাস। এরা কোথা থেকে আসে? তিনি মনে করছেন যে এই যে মধ্যবিত্ত শ্রেণী, এদের ক্ষমতা, এদের প্রভাব আসলে সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, একটা মরাল গ্যাংগ্রিন, একটা নৈতিক অবক্ষয়, মরাল গ্যাংগ্রিন বলছেন তিনি। কিন্তু এটা এরা পায় কোথা থেকে? এরা প্রধানত পায়, সব দেশেই সব কালে এটা খুব সত্যি, যারা প্রগতিশীলতাকে আটকাতে চায় তারা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, স্বাধীন ভাবনার বিরুদ্ধে। মেটারনিক নিজেও কিন্তু তার ব্যতিক্রম নন। তিনি জানতেন যে এই শ্রেণীর যে ক্ষমতা, সেই ক্ষমতার উৎস কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়,
তার পঠন পাঠন, সেখানে বিশেষ করে দুটো সাবজেক্ট তার পঠন পাঠন মানুষকে অনেক বেশি প্রগতিশীল করে তুলতে পারে। একটা হচ্ছে ইতিহাস, আর একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা মেটারনিক প্রথম থেকেই টার্গেট করে নিয়েছিলেন। এবং শুধু তাই নয়, অস্ট্রিয়াতে যাতে কোনো প্রগতিশীল লিবারাল কোনো আইডিওলজি প্রবেশ করতে না পারে, উদারনীতিবাদী প্রগতিশীল ধারণা প্রবেশ না করতে পারে, তার জন্য সমস্ত বিদেশি অধ্যাপকদের নিয়োগ নিষিদ্ধ করা হলো। আর অস্ট্রিয়ার কোনো ছাত্র যাতে বাইরে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে না পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হলো। অর্থাৎ জ্ঞানের জানলাগুলো, বাইরের জানলাগুলো বন্ধ করে দেওয়া হলো, দরজাগুলোও বন্ধ করে দেওয়া হলো। কোনোভাবেই কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে ভেতরে আসতে পারবে না। এবং মেটারনিক এখানেই থেমে গেলেন না। এই পুরো ব্যবস্থাটাকে যাতে নজরদারি করা যায় সেই জন্য তার নিজস্ব একটা গুপ্তচর বাহিনী তৈরি করা হলো এবং সংবাদপত্রের স্বাধীনতাকে শেষ করে দেওয়া হলো। তাহলে স্বাধীন চিন্তা, যুক্তিবাদী মনন, পড়াশুনো, জ্ঞান চর্চা, এই সমস্ত রাস্তা বাদ দিয়ে দেওয়া হলো। মেটারনিক কখনোই অস্ট্রিয়ার নিজস্ব অর্থনৈতিক প্রগতির জন্য সার্ফ সিস্টেম বা ভূমিদাস ব্যবস্থাকে বন্ধ করতে চাননি। মেটারনিকের একটা নিজস্ব মূল্যায়ন ছিল সার্ফ সিস্টেম সম্পর্কে। তিনি আশঙ্কা করতেন যে সার্ফ সিস্টেমটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, যদি ভূমিদাস ব্যবস্থাকে তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনোভাবেই সামাজিক ভারসাম্য রক্ষা করা যাবে না। একটা নতুন শ্রেণী সেটা অবলুপ্ত হয়ে যাবে, তারা সমাজের মূল স্রোতে ফিরে আসবে, যেটা এক্সিস্টিং সোশ্যাল স্ট্রাকচার সেটাকে নষ্ট করে দেবে। অদ্ভুত ভাবনা। সেই কারণে তিনি কোনো ধরনের ভূমি সংস্কার করবার চেষ্টা করেননি। তিনি নানাভাবে আটকে রেখেছিলেন। দু একটা এক্সেপশন রয়েছে, যেমন গ্যালিশিয়াতে কৃষকদের স্বার্থে তিনি কয়েকটা সংস্কার করেছিলেন এবং একেবারে শেষের দিকে পোল্যান্ডের অভিজাত সম্প্রদায় যখন অস্ট্রিয়ার বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন করছে তখন তাদের প্রজারা যাতে এই আন্দোলনকারীদের সমর্থন না করে তাই তাদের তুষ্ট করার জন্য কিছু সংস্কার তিনি সাধন করেছিলেন। কিন্তু অস্ট্রিয়ার যারা প্রজা ছিলেন তাদের ক্ষোভ, অসন্তোষ দীর্ঘদিন বেড়ে চলছে এবং কৃষক বিদ্রোহের নানা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। ফলন কম হচ্ছে, বৃষ্টিপাত কম হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে মেটারনিক কিন্তু নিরুত্তাপ। মেটারনিকের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও অস্ট্রিয়ার ওপরে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ তিনি কায়েম করতে পারেন। আমি একটু আগে যে বইটির কথা বললাম, জ্যাক ড্রজের বই ইউরোপ বিটুইন রেভলিউশনস, সেখানে তিনি পরিষ্কার দেখাচ্ছেন যে অস্ট্রিয়ার মতো দেশে দ্বিতীয় জোসেফ একটা সময়ে একটা উদারনৈতিক আদর্শ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু মেটারনিকের এই উদারনীতিবাদী ঐতিহ্য যেটা অনেক বেশি প্রতিক্রিয়াশীল, এটাকে কিন্তু জনসাধারণও খুব একটা ভালো চোখে দেখেনি। সো দেয়ার ওয়াজ নো পপুলার বেস। মেটারনিককে তার নিজের দেশের মানুষই যে খুব সমর্থন করছে, অস্ট্রো-হাঙ্গেরিয়ান এম্পায়ারের যারা বাসিন্দা তারা সমর্থন করছেন, এমনটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। তা সত্ত্বেও কিন্তু মেটারনিক এই ব্যবস্থাগুলো গ্রহণ করছে। আমলাতান্ত্রিক কিছু দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা, ততটুকুই তিনি সংস্কার করছেন যতটুকু কিনা মেটারনিকের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে সহায় হবে। এবং শুধু তাই নয়, তিনি এমন কিছু স্টেপস নিচ্ছেন এটার ফলে, যার ফলে দরকার হয়ে পড়ছে সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি। বাট ইট ওয়াজ কন্ট্রাডিক্টরি। কেন না, অস্ট্রিয়ার অর্থনীতি এমন কিছু উন্নত ছিল না। খেয়াল রাখতে হবে, এই জায়গায় তার প্রতিদ্বন্দ্বী প্রাশিয়া ইকোনমিক্যালি অনেক অ্যাডভান্স ছিল, যে কারণে পরবর্তীকালে প্রাশিয়া কিন্তু উঠে এসেছিল।
48-এর পর কিন্তু আমরা প্রাশিয়ার উত্থান দেখতে পাচ্ছি। একদিকে বিসমার্কের মতো নেতৃত্ব, আর একদিকে প্রাশিয়ার অসাধারণ অর্থনৈতিক সাফল্য তাকে এগিয়ে দিল। সে গল্প আমাদের এই লেকচার সিরিজের অন্তর্ভুক্ত নয়, তবু আমি লিঙ্কগুলো দিয়ে রাখছি যাতে ভবিষ্যতে যখন ছাত্রছাত্রীরা এই অংশগুলো পড়বে ওগুলোকে কানেক্ট করতে পারবে। সুতরাং এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম দিকে মেটারনিক সিস্টেমের প্রথম দিকে প্রথম ফ্রান্সিস, হু ওয়াজ দ্য দেন এম্পায়ার অফ অস্ট্রো-হাঙ্গেরিয়ান এম্পায়ার, তার সঙ্গে মেটারনিকের আন্ডারস্ট্যান্ডিং যতটা ছিল, বা রাশিয়ার জারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল, আমি আগেই বলেছি, কিন্তু অস্ট্রিয়ার পরবর্তী যিনি সম্রাট হলেন, সম্রাট ফার্দিনান্দ, সেই ফার্দিনান্দের সঙ্গে কিন্তু মেটারনিকের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ফার্দিনান্দের সময় রাষ্ট্র শাসনের ক্ষেত্রে মেটারনিকের একজন প্রতিদ্বন্দ্বী ধীরে ধীরে উঠে এলেন। তিনি হচ্ছেন আর্চ ডিউক লুডুইক। লুডুইক, এই আর্চ ডিউক লুডুইক, তিনি আস্তে আস্তে শক্তিশালী হচ্ছেন এবং ক্ষমতাটা বন্টিত হয়ে যাচ্ছে। আনকোয়েশ্চনেবল পাওয়ার মেটারনিকের যেটা শুরুর দিকে ছিল, এখন অনেকেই ফ্রান্সিস চার্লস, কোলাওয়ার্ট, আর্চ ডিউক লুডুইক, সবার মধ্যে ক্ষমতা বন্টিত হয়ে যাচ্ছে এবং যার ফলশ্রুতি হিসেবে এদের মধ্যে একটা জেলাসি, একটা কম্পিটিশন কাজ করছে, যার ফলে মেটারনিকের ক্ষমতা কমছে। পরবর্তীকালে শেষের দিকে তিনি কতগুলো অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিচ্ছেন, যে উদ্যোগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে সম্রাটের বিরোধিতার ফলে। কারণ ফার্দিনান্দ মেটারনিককে ততটা আর বিশ্বাস করছেন না যতটা ফ্রান্সিস করতেন। এছাড়াও মেটারনিক বুঝতে পারছিলেন যে জার্মানিতে, বৃহত্তর জার্মানিতে, সমগ্র জার্মানিতে যদি কোনো জাতীয়তাবাদী আন্দোলন, উদারনৈতিক সংস্কারবাদী আন্দোলন শুরু হয়, তা অস্ট্রিয়ার অস্তিত্বের পক্ষেই অত্যন্ত সমস্যা হবে। যে কারণে তিনি ভেতরে ভেতরে খোঁজ নিচ্ছিলেন যে সমগ্র ইউরোপ জুড়ে কিছু বিপ্লবী ছাত্র সংগঠন অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠছিল, তাদেরকে কিভাবে আটকানো যায়। ঠিক সেই সময় একটা বিপ্লবী ছাত্র সংগঠন ইউরোপে থাবা বসাচ্ছিল, যে ছাত্র সংগঠনের নাম হচ্ছে বুরশেনশাফট। বুরশেনশাফট, আমি স্পেলিংটা বলে দিই, BURSCHENSCHAFT। I repeat, BURSCHENSCHAFT, বুরশেনশাফট। এই যে ছাত্র সংগঠন, এরা অত্যন্ত শক্তিশালী। 1817 খ্রিস্টাব্দে যখন একটা উৎসব পালিত হচ্ছিল, উৎসবটা কিছুই নয়, ধর্ম সংস্কার আন্দোলনের 300 বছর পূর্তি। 1517 থেকে মার্টিন লুথারের নেতৃত্বে ধর্ম সংস্কার হয়। আমরা দেখতে পাই জেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধর্ম সংস্কার আন্দোলনের এই 300 বছর পূর্তি উপলক্ষে উইটেনবার্গ, আমরা জানি উইটেনবার্গ গির্জার দরজাতেই প্রথম মার্টিন লুথার তার 95 থিসিস টাঙিয়ে দিয়েছিলেন। তারই 300 বছর পূর্তি উপলক্ষে উৎসব পালিত হচ্ছে এবং এটার ফলে মেটারনিক কিছুটা প্রমাদ গুনছেন যে এই উৎসবকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে একটা ঐক্যর জন্ম হচ্ছে। শুধু তাই নয়, 1819 খ্রিস্টাব্দের মার্চ মাসে একজন নাট্যকার, তিনি ছিলেন আলেকজান্ডার জারের, যার প্রথম আলেকজান্ডারের অত্যন্ত প্রিয় পাত্র। এই নাট্যকারের নাম হচ্ছে কোটজিবু। কোটজিবু, এই কোটজিবু নামের নাট্যকার, তিনি এক ছাত্রের হাতে নিহত হন কার্ল স্যান্ড নামে। কার্ল স্যান্ড, তিনি কোটজিবু নামে এই প্রতিক্রিয়াশীল পোলিশ নাট্যকারকে নিহত করেন, হত্যা করেন। মেটারনিক জার্মান সম্রাট
আই মিন অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার এবং রাশিয়ার জারকে বোঝাতে চাইলেন যে এই ধরনের ছাত্র সংগঠন উদারনৈতিক মতবাদের পক্ষে অত্যন্ত অনুকূল, এবং এই উদারনৈতিক মতবাদ যদি উঠে আসে সেটা এই শাসকদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বা প্রতিকূল। এটাকে ইমিডিয়েটলি আটকানো দরকার। এবং এই ছাত্র সমিতিগুলোকে ভেঙে দেওয়ার জন্য মেটারনিক 1819 খ্রিস্টাব্দে একটা ডিক্রি জারি করলেন, যেটাকে বলা হয় কার্লসবাড ডিগ্রি। কার্লসবার্ড নয় কিন্তু, কার্লসবাড ডিগ্রি, শেষের দিকে আর নেই। কার্লসবাড নির্দেশনামা, যেখানে এই ধরনের দমনমূলক নীতি নেওয়া হলো। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের দিকে নজর রাখা, সেখানকার কোর্স কারিকুলাম, সিলেবাস সমস্ত কিছুকে নজর রাখা, গুপ্ত সমিতির কার্যকলাপের বিরুদ্ধে তদন্ত করা, দরকার হলে তাদেরকে দমন করা, এবং শুধু তাই নয়, একটা কেন্দ্রীয় কমিশন, সেন্ট্রাল কমিশন, যেটা এই ধরনের তদন্তের কাজগুলো করবে, সেটাকে প্রতিষ্ঠা করা হলো। এই সেন্ট্রাল কমিশনের যে হেড অফিস সেটা ছিল মেইনজ শহরে। এই মেইনজ শহরকে কেন্দ্র করে এই অপারেশনটা চালানো হচ্ছে, হুইচ ইজ কল্ড কার্লসবাড ডিক্রি। এর পাশাপাশি তিনি প্রাশিয়াকে যতটা সম্ভব সহযোগিতা করতে চাইলেন, যাতে একটা প্রতিযোগিতার বাতাবরণ তৈরি না হয়। এবং প্রাশিয়াতেও যেহেতু যে শাসক গোষ্ঠী ছিল তারা উদারনীতিবাদের বিরোধী ছিল, প্রগতিশীল সংস্কারের বিরোধী ছিল, তাই এই জায়গাটায় এসে রাশিয়া যেরকম মেটারনিকের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল, প্রাথমিক পর্বে প্রাশিয়াও কিন্তু হয়েছিল। এবং শুধু তাই নয়, এই যে কার্লসবাড ডিগ্রির কথা আমি বললাম, সেই কার্লসবাড ডিগ্রি জারি করার আগে মেটারনিক নিজে প্রাশিয়ার চ্যান্সেলর হার্ডেনবার্গের সঙ্গে একটা গোপন বৈঠক করেছিলেন। এই গোপন বৈঠক হয়েছিল বোহেমিয়াতে। সেখানে কিন্তু তিনি পরিষ্কার একটা হিন্ট দিয়েছিলেন যে এরকম একটা ব্যবস্থা তিনি করতে চাইছেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সমস্ত কিছু আন্ডারস্ট্যান্ডিং সত্ত্বেও সবসময় যে প্রাশিয়ার সঙ্গে যার অস্ট্রিয়ার সম্পর্কটা খুব ভালো ছিল তা কিন্তু নয়। আমরা দেখতে পাই যে মেটারনিকের ব্যক্তিত্বের কাছে তৎকালীন প্রাশিয়ার যারা শাসক ছিলেন, যেমন তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, তিনি কিছুটা দমিত হয়েছিলেন, কিছুটা ফেড হয়ে গিয়েছিলেন, কিছুটা ম্লান হয়েছিলেন। জার্মানির ওপর কিন্তু মেটারনিক থাকাকালীন তার যে একটা নিয়ন্ত্রণ, সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। এবং দক্ষিণ জার্মানিতে বিশেষ করে অভিজাত এবং যাজক সম্প্রদায় তাদের মধ্যযুগীয় সুযোগ সুবিধা বজায় রাখতে চাইছিল, এবং তারা সক্ষম হয়েছিল। খেয়াল রাখতে হবে যে সমগ্র জার্মানিতে কিন্তু মেটারনিকের প্রভাব তার মানে একরকম ছিল না। 1830-এ জুলাই বিপ্লব হচ্ছে যখন ফ্রান্সে, আমরা জানি ফ্রান্সের এই জুলাই বিপ্লব কিন্তু জার্মানিকে খুব একটা টাচ করতে পারেনি। কিন্তু মনে রাখতে হবে, তা না পারলেও 1830-এর বিপ্লবের একটা অসম্ভব একটা ইম্প্যাক্ট কাজ করেছিল। তার একটা বিরাট কারণ, 1830-এর বিপ্লবের পরেই কিন্তু যত উদারনীতিবাদী এবং সমাজতান্ত্রিক যে ধারণা, সেগুলো আরো শক্তিশালী হয়ে পড়ে। যার জন্য কোথাও একটা মনে হয় যে 1830-এর পরে পরেই মেটারনিক সিস্টেমটাও আস্তে আস্তে ভাঙতে শুরু করে। এই ভাঙার কাহিনীটা কিন্তু শেষ হয়ে যায় 1848 খ্রিস্টাব্দে। সেই প্রসঙ্গে পরে আসবো। জার্মানির এই নীতি ছাড়া অস্ট্রিয়া জার্মানির সংকীর্ণ সীমারেখা অতিক্রম করে সমগ্র ইউরোপে কিন্তু মেটারনিক সিস্টেম অটুট হয়েছিল। এবং যে কনসার্ট অফ ইউরোপ, একটা শক্তি সমবায়ের কথা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম, যেটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ফার্স্ট সেই অর্থে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তিনি এমন একটা ব্যবস্থা তৈরি করলেন যে বিভিন্ন দেশের মধ্যে যে চিঠিপত্র আদান প্রদান হবে, ডাক ব্যবস্থা, সেই চিঠিগুলোকে দরকারে, ইফ ইট ইজ নেসেসারি, সেটাকে খোলা হবে, সেটাকে পাঠ করা হবে, গোপনে তথ্য সংগ্রহ করা হবে, এবং সমগ্র ইউরোপ জুড়ে কি ঘটতে চলেছে তার একটা আন্দাজ
পাওয়ার চেষ্টা করা হবে। খেয়াল রাখতে হবে, এটা ভয়ঙ্কর ব্যাপার। যে কোনো চিঠিকে সরকারি গোয়েন্দা দপ্তর চাইলে খুলে ফেলতে পারে। তাছাড়া তিনি সমগ্র ইউরোপ জুড়ে গুপ্তচর ছড়িয়ে দিচ্ছেন, পুলিশ বিভাগ রয়েছে, এবং মেটারনিক মনে করতেন যে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের অন্তর্ভুক্ত যে ইটালিয়ান রিজিয়ন, সেই ইটালি আসলে একটা ভৌগোলিক অঞ্চল মাত্র। তাকে বশে রাখতে গেলে সেখানে হ্যাবসবার্গদের প্রভাব বিস্তার করতে হবে এবং ইটালিকেও গোপন পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলতে হবে। অর্থাৎ যে অঞ্চল অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের প্রত্যক্ষ শাসনে নয়, সেখানেও কিন্তু তিনি তার এই প্রভাবকে বিস্তার করতে চেষ্টা করেছিলেন। কিন্তু ইতালিতেও দমন নীতির অন্তরালে ধীরে ধীরে উদারনৈতিক শক্তিগুলো মাথাচাড়া দিতে শুরু করেছিল এবং জাতীয় ঐক্য, সংবিধানের দাবি, এই সমস্ত সোচ্চার হচ্ছে। ডেভিড টমসন বলছেন যে মেটারনিক প্রিন্সিপাল যেটা, সেখানে ইটালি ছিল টার্গেট, কিন্তু ইটালি মেটারনিক সিস্টেমকে সব থেকে বড় আঘাতটা করেছিল। সেটা ইটালিয়ান ইউনিফিকেশনের সময় আমরা দেখতে পাই, এবং অলরেডি খেয়াল রাখতে হবে এই সময় থেকেই কিন্তু মোটামুটি ভাবে মাৎসিনি এবং কাভুরের নেতৃত্ব স্ট্রং হতে শুরু করে। আমরা ইয়ং ইটালির প্রতিষ্ঠা দেখতে পাবো, নানা ধরনের আন্দোলন দেখতে পাবো। এবং শুধু তাই নয়, মেটারনিক সর্বতভাবে গ্রিসের স্বাধীনতা যুদ্ধকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু আটকাতে পারেন। সুতরাং যেভাবে তিনি সমগ্র ইউরোপ জুড়ে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন, সেটাকে কিন্তু তিনি শেষ পর্যন্ত বজায় রাখতে পারেন। মোটামুটি আমরা যদি ফেস টু ফেস দেখি, তাহলে 1815 থেকে 22 নিরঙ্কুশ প্রভাব। ক্যাসেলরি যতটা তার প্রতি নির্ভর করতেন, রুশ জার আলেকজান্ডার প্রথম, তিনি নির্ভর করতেন তাদের মৃত্যুর পর। আস্তে আস্তে মেটারনিকের ইন্টারন্যাশনাল যে সাপোর্ট, সেটা ভেঙে পড়ে। তার সত্ত্বেও 1848 অব্দি তিনি চেষ্টা করেছিলেন, এবং এই যুগটাকে কোনো কোনো ঐতিহাসিক যেমন ফিশার, তিনি এটাকে মেটারনিক এজ বলে চিহ্নিত করেছেন, যেটাকে আমি প্রথমেই বিরোধিতা করেছি। কিন্তু জাতীয়তাবাদ, উদারনীতিবাদ, এই সমস্ত মতাদর্শগুলোর যে বিকাশ, তার প্রসার 1830-এর পর অত্যন্ত ভাবে বেড়ে যায়, যেটা আমি একটু আগে বললাম। এবং এই যে বিপ্লব প্রচেষ্টা বা বিপ্লবের মনোভাব অস্ট্রিয়ান এম্পায়ারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে, এবং আমরা দেখতে পাই যে 1848-এ এসে শুধু আর ফ্রান্স নয়, একটা কথাই আছে যে 1848-এর রেভলিউশনের যে স্টর্ম সেন্টার, ঝটিকা কেন্দ্র, সেটা শুধু ফ্রান্স নয়, সমগ্র ইউরোপ জুড়ে এই বিপ্লব ছড়িয়ে পড়ছে, বিশেষ করে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারেও ছড়িয়ে পড়ছে। ফাইনালি মেটারনিক 1848 খ্রিস্টাব্দে এসে পালিয়ে যাচ্ছেন ইংল্যান্ডে, এবং কালের অনিবার্য গতিময়তাকে অস্বীকার করার ফলশ্রুতি হিসেবে তিনি বিপ্লবের সম্মুখীন হচ্ছে, এবং নেতিবাচক রক্ষণশীল নীতির দ্বারা ইউরোপকে শাসন করতে গিয়ে তিনি বিপদ ডেকে আনছেন। তখন কিন্তু আর নেপোলিয়নের সমকালীন ব্যবস্থার মতো নয়, জাতীয়তাবাদ এবং উদারনীতিবাদ যথেষ্ট শক্তিশালী, এবং অষ্টাদশ শতকের একটা যে নীতি বা একটা আদর্শ, সেটা যে ঊনবিংশ শতাব্দীতে একেবারেই অচল, সেটা মেটারনিক ধীরে ধীরে বুঝতে পারছি। এই যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে বুঝতে পারাটা, এটা অনেক দেরি। শেষ পর্যন্ত জাতীয়তাবাদের উন্মেষ তাকে পরাজিত করেছিল। বার্ট্রান্ড রাসেল খুব সুন্দর বলছেন যে জাতীয়তাবাদই তার পরাজয়ের কারণ। তার একটা বিখ্যাত বই আছে, লেজিটিমেসি ভার্সেস ইন্ডাস্ট্রিয়ালিজম। এই যে বই লেজিটিমেসি ভার্সেস ইন্ডাস্ট্রিয়ালিজম, সেখানে বার্ট্রান্ড রাসেল বলছেন যে জাতীয়তাবাদের উন্মেষই তাকে পরাজয়ের পথে ঠেলে দিয়েছিল। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের চরিত্র কি ঠিকঠাক? কেমন জাতীয়তাবাদ?
1850-এর পরের যে পর্বের ইতিহাস, সেখানে আমরা তো এই ধরনের জাতি গঠন ওইভাবে দেখতে পাই না। জার্মানির যে ইউনিফিকেশন হয়েছে, সেই ইউনিফিকেশন তো একটা যুদ্ধের ফল। Sometimes it is said that it is actually an expansion of Prussian Empire. এটা তো জাতীয়তাবাদী ঐক্য নয়। তাহলে এই জাতীয়তাবাদ একটা অন্যরকম চরিত্রের দিকে ঝুঁকে গিয়েছিল। সে গল্প আলাদা, সেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং সমসাময়িক যারা ছিলেন তারা সবাই মেটারনিকের সঙ্গে একমত ছিলেন এমন নাও হতে পারে, কিন্তু মেটারনিকের এই নীতির সঙ্গে তারা আপোষ করতে বাধ্য হয়েছিলেন। যে মেটারনিক ব্যক্তি জীবনে প্রতিক্রিয়াশীল নন, কিন্তু তার কর্মজীবনে প্রতিক্রিয়াশীল। হয়তো কোথাও একটা মেটারনিক জানতেন ব্যক্তি জীবনে যে তার এই যে প্রতিক্রিয়াশীল নীতি সেটা দাঁড়াবে না, কিন্তু তিনি তবু এটা করেছিলেন। বার্ট্রান্ড রাসেল বলছেন যে ইউরোপীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্থান তিনি অধিকার করেছিলেন কিছুটা কৃত্রিম ভাবে, সে প্রতিভা কিন্তু তার ছিল না। আসলে নেপোলিয়ন উত্তর পরিস্থিতিতে তিনি যেহেতু রাশটা টেনে ধরেছিলেন, তাই তিনি কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছিলেন। এখানে কিন্তু মেটারনিকের নিজস্ব কোনো আদর্শ বা নীতি নয়, তিনি নতুন কিছু ইন্ট্রোডিউস করেননি, পুরাতন যেটা ছিল সেটাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। বৈপ্লবিক ব্যবস্থাকে ধ্বংস করে চিরাচরিত ঐতিহাসিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এবং আরেকজন প্রখ্যাত ঐতিহাসিক খুব অসাধারণ একটা ব্যাখ্যা করছেন, তিনি হচ্ছেন A.J.P. টেলর। টেলর মেটারনিক ইন ইউরোপ, গ্র্যান্ডিওর অ্যান্ড ডিক্লাইন বলে একটা বই লিখেছেন। টেলরের এই বইটার নাম আমি আরেকবার রিপিট করছি, মেটারনিক ইন ইউরোপ, গ্র্যান্ডিওর অ্যান্ড ডিক্লাইন। সেখানে তিনি বলছেন যে বৈপ্লবিক আদর্শের সঙ্গে সংঘর্ষে চিরাচরিত ব্যবস্থা বা ট্র্যাডিশনাল ওল্ড সিস্টেম সেটা টিকবে কিনা, এটা নিয়ে কোথাও বোধহয় মেটারনিকের মধ্যেও একটা ডাইলেমা ছিল, দোলাচল ছিল। যে কারণে মেটারনিক কোনো বাঁধা ছক অনুসরণ না করে যখন যেমন পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে তিনি সেরকম ব্যবস্থা নিয়েছেন। So this term which I have already used, Metternich system, is not at all a system. এটা কোনো সিস্টেম না। যখন যেরকম একটা প্রবণতা, যখন যেরকম দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটাই তিনি করেছেন। যে কারণে এই মেটারনিক সিস্টেম, যে কারণে আমার টাইটেলে, আমার লেকচারের টাইটেলে আমি মেটারনিক সিস্টেম কথাটা ব্যবহার করিনি। মেটারনিক সিস্টেম কথাটা ব্যবহার করা হয়, বাট ফর আস মেটারনিক সিস্টেম ইজ নাথিং, এটা কিছুই নয়। যে কারণে মেটারনিকের বিশ্লেষণের সময় সাধারণভাবে দেখা হচ্ছে যে তিনি কিভাবে ইউরোপে স্থিতাবস্থা বজায় রাখতে চেয়েছেন। স্থিতাবস্থা বজায় রাখাটাই তার মূল সমস্যা, তার মূল উদ্দেশ্য, এবং তিনি সেটাই করতে চেয়েছেন। মেটারনিক পুরাতন তন্ত্রকে ঠিক ধরে রাখেননি, মেটারনিক আধুনিকতাকেও উস্কে দেননি, মেটারনিক গতানুগতিকতাকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন। তার মনে হয়েছিল তিনি অস্ট্রিয়ান এম্পায়ারের অধীনে কাজ করছেন, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করার দরকার সেটাই তাকে করতে হবে। কিন্তু ব্যক্তি মেটারনিককে যদি আমরা একটু দেখি তাহলেই বুঝতে পারবো যে কেন আমি এটা বলছি যে জাস্ট তিনি পরিস্থিতিটাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন, অনেকটা ওই চাকরি করার মতো। মেটারনিকের ব্যক্তি জীবনে কিন্তু আমরা দেখতে পাই তিনি মানসিক গঠনের দিক থেকে অনেক বেশি অগ্রসর। তিনি স্কটের উপন্যাস পড়ছেন, বায়রনের কবিতা পড়ছেন, সাহিত্য সংস্কৃতির প্রতি আকর্ষণ তার রয়েছে,
কিন্তু তিনি রোমান্টিক নন। তিনি অষ্টাদশ শতকের যুক্তিবাদকে আঁকড়ে ধরছেন, তিনি এনলাইটেনমেন্টকে আঁকড়ে ধরছেন, একটা ট্র্যাডিশনকে আঁকড়ে ধরছেন, যে পরম্পরা রক্ষার্থের জন্য তিনি সদা তৎপর, কিন্তু সেই পরম্পরার প্রতি তিনি আস্থাশীল নন। তিনি এমন একটা ব্যবস্থাকে রক্ষা করতে চাইছেন যে ব্যবস্থাটার প্রতি তিনি ব্যক্তি জীবনে আস্থাশীল নয়। কেউ কেউ আলোচনা করছেন যে তিনি বিশ্বাস করতেন বিপ্লবের জয় হবেই, তাই স্থিতিশীলতার উপর জোর দিলেও গতিময়তাকে তিনি অস্বীকার করতে পারেননি। ড্রজ একটা জায়গায় খুব সুন্দর বলছেন, আমি যে কারণে ড্রজ পড়তে বলছি বারবার, যে এই যে চ্যান্সেলর মেটারনিখ, তিনি জাতীয়তাবাদী আদর্শের নীতিগুলোকে প্রতিপক্ষ হিসেবে বিচার করেছেন এমনটা কিন্তু নয়। জাতীয়তাবাদ তার কাছে প্রতিপক্ষ নয়, কিন্তু সেটাকে আটকাতে হবে, কেননা তিনি রাজতান্ত্রিক ক্ষমতার ঐতিহ্যকে রক্ষা করছেন। তিনি বিশ্বাস করছেন যে ইউরোপের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে দীর্ঘদিনের সযত্নে গড়ে তোলা প্রতিষ্ঠান এবং সংস্কৃতিকে ধরে রাখতে হবে। কোনো র্যাডিক্যাল চেঞ্জ তিনি চাইছেন না। ওই যে সার্ফ সিস্টেমের কথা যখন আমি বলছিলাম, সার্ফ সিস্টেম ভেঙে দিলেই এক্সিস্টিং সোশ্যাল স্ট্রাকচারটা ডিস্টার্বড হবে, সেখানে সার্ফরাও একটা পার্ট। সেই এক্সিস্টিং সোশ্যাল স্ট্রাকচারের কোনো র্যাডিক্যাল চেঞ্জ তিনি চাইছেন না। তাহলে মেটারনিখ যেটা চাইছেন সেটা ঠিক পুরাতন তন্ত্র নয়, সেটা আসলে একটা স্টেবিলিটি, একটা স্থিতিশীলতা, একটা পিস, শান্তি। এবং তিনি পরিষ্কার জানতেন যে ঐতিহ্য একটা স্থিতিশীলতা আনতে পারে। বিপ্লব বিরোধিতা তার কাছে পরিবর্তনহীনতা নয়, বিপ্লব দিয়ে পরিবর্তনের তিনি বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যখন বাস্তব পরিস্থিতি আসবে তার মধ্যে দিয়ে একটা পরিবর্তন আসবে, এইভাবে নয়। অর্থাৎ এই স্থিতিশীলতার মধ্যে দিয়েই ধীরে ধীরে একটা পরিবর্তনের দিকে যেতে হবে, সেটা তার কাছে মনে হয়েছিল সময় সাপেক্ষ, হঠাৎ করে ঘটানোর বিষয় এটা ছিল না। সেই জায়গাটাতেই ব্যক্তি মেটারনিখ আর রাজনীতিবিদ মেটারনিখ এক মানুষ নন। ব্যক্তি মেটারনিখ বাস্তব পরিস্থিতি বুঝতেন, কিন্তু রাজনীতিবিদ মেটারনিখ অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করার জন্য নীতি নির্ধারণ করতেন, যে নীতি অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখের নীতি, ব্যক্তি মেটারনিখের নীতি নন। আসলে অস্ট্রিয়ান এম্পায়ারটাই এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল যেটাকে রক্ষা করতে গিয়ে মেটারনিখ এই ধরনের কিছু রক্ষণশীলতাকে প্রশ্রয় দিতে বাধ্য হয়েছিল। এমন একটা সাম্রাজ্য, যে সাম্রাজ্যের বলার মতো কিছুই ছিল না, না ছিল সামরিক শক্তি, না ছিল অর্থনৈতিক সম্পদ, অথচ তাকে রক্ষা করবার জন্য মেটারনিখ চেষ্টা করবেন। এই যে বিষয়টা, এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাচ্ছে, মেটারনিখের মধ্যেই কন্ট্রাডিকশনটা তৈরি হয়ে যাচ্ছে, যেটা তাকে অনেক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং ইউরোপের ইতিহাসে তার ভূমিকা এবং অবদানের যথার্থ মূল্যায়ন করতে গেলে মনে রাখতে হবে যে তিনি অস্ট্রিয়ান এম্পায়ার যারা, সম্রাট যারা, তাদের থেকে অন্তত অনেক কম গোঁড়া ছিলেন, অর্থোডক্স তিনি অনেক কম ছিলেন। তিনি চিন্তার জগতে এডমন্ড বার্কের অনেক কাছাকাছি ছিলেন, এবং তার কাছে রক্ষণশীলতার অর্থ কিন্তু পরিবর্তনহীনতা নয়। রক্ষণশীলতার অর্থ হলো পুরাতনকে ধরে রাখা, স্থিতিশীলতাকে ধরে রাখা। যে কারণে তিনি বিপ্লবের বিরোধী ছিলেন, তিনি বিবর্তনের বিরোধী ছিলেন না। এই জিনিসটা মেটারনিখ সিস্টেম পড়তে গিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু পরিস্থিতি যেহেতু প্রতিকূল ছিল, তাই মেটারনিখ কিন্তু দিশেহারা হয়ে পড়েছিলেন, এবং অমোঘ এই সমস্ত শক্তি, যেগুলো ইউরোপে উঠে আসাটা, যেগুলো এগিয়ে আসাটা, শক্তিশালী হওয়াটা,
অবশ্যম্ভাবী ছিল, সেটাকেও মেটারনিক অস্ট্রিয়ান এম্পায়ারের রক্ষার জন্য আটকাতে চেয়েছিলেন। এটাই ছিল তার সব থেকে বড় ভুল। তার নিজের দেশের মানুষই তার সঙ্গ দেয়নি, অস্ট্রিয়ান এম্পায়ার থেকে তাকে পালাতে হলো। কিন্তু খেয়াল রাখতে হবে যে সত্যি সত্যি কি মেটারনিক সিস্টেমটা, মানে কি বলবো, মেটারনিক সিস্টেমটা কি সাকসেসফুল হলো? না। জাতীয়তাবাদও কি সাকসেসফুল হলো? না। উদারনীতিবাদ কি পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হলো? না। ইউরোপের দ্বিতীয়ার্ধের ইতিহাসটা প্রথমার্ধের বাঁধা ছককে সম্পূর্ণভাবে ভেঙে যেটা নিয়ে এলো, সেটা এক ধরনের সাম্রাজ্যবাদ, এক ধরনের জটিলতা, এক ধরনের গ্রুপিজম, এক ধরনের বিভেদ, যেখানে আমরা একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সখ্যতা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে কতগুলো গ্রুপ তৈরি হচ্ছে, যে গ্রুপগুলো জুড়ে ইউরোপ দুটো কনফ্লিক্টিং টিমের কেন্দ্রে পরিণত হচ্ছে। ইন ওয়ান হ্যান্ড উই হ্যাভ দ্য অ্যালায়েন্স পাওয়ার, ট্রিপল অ্যালায়েন্স, পরবর্তীকালের ইউনিফাইড জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়া। আরেকদিকে আমরা দেখতে পাবো প্রথম বিশ্বযুদ্ধের কাছে গিয়ে ট্রিপল আতাত, যেখানে ফ্রান্স, রাশিয়া এবং ইংল্যান্ড থাকবে। তাহলে মেটারনিক সিস্টেম যে রক্ষণশীলতাকে আটকাতে, এই রক্ষা করতে গিয়ে যে প্রগতিশীলতা জাতীয়তাবাদকে আটকাতে চেয়েছিল, সেই জাতীয়তাবাদ এবং প্রগতিশীলতা যখন সামনে আসার সুযোগ পেল, সো-কল্ড ইউনিফিকেশন, সো-কল্ড ন্যাশনালিজম, ইউরোপিয়ান ন্যাশনালিজম জার্মানিতে, ইটালিতে, সেটা যখন সামনে এলো, দেখা গেল জাতীয়তাবাদের যে রূপ আমরা এক্সপেক্ট করছিলাম, যা কিনা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এক কল্যাণকর ব্যবস্থা তৈরি করবে, যেখানে একটা সেন্স অফ ইউনিটি থাকবে, সেই জাতীয়তাবাদ তো এটা নয়। এই জাতীয়তাবাদ ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা ইম্পোজড ন্যাশনালিজম, যা কিনা ঐক্যের থেকে বেশি জন্ম দেয় অহংকারের, যে অহংকার দাবি করে জাতিগত শ্রেষ্ঠত্বের, যার নক্কারজনক পরিস্থিতি বা পরিণতি আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে। এই জাতীয়তাবাদ তো জাতীয়তাবাদ নয়। সেই নিয়ে আমরা দেখতে পাই যে বিংশ শতাব্দীর প্রথম ভাগে আমরা প্রথম বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করছি। তাহলে ঊনবিংশ শতাব্দীর মেটারনিক পরবর্তী সময়কালের ইতিহাস আসলে আর এক ধরনের দ্বন্দ্বের ইতিহাস, যে দ্বন্দ্ব বিপ্লব এবং বৈপ্লবিক ব্যর্থতা থেকে জাত এমন কিছু আদর্শের উত্থান, যে আদর্শ আসলে ইউরোপকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি। আমরা জানি না যে মেটারনিক কথিত বিবর্তন ইউরোপকে সেই জায়গায় আনতে পারতো কিনা, we have a little doubt। কিন্তু মেটারনিকের বিরোধী যে আদর্শগুলো, সেগুলো যে কি বলবো, মানে নতুন ধরনের ব্যবস্থার জন্ম দিতে পারলো, এমনটাও কিন্তু ঠিক নয়। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেটারনিক সিস্টেমের ব্যর্থতা সত্ত্বেও ইউরোপ কিন্তু কোনো ভালো দিকে যেতে পারেনি। একটা দ্বন্দ্ব, একটা সমস্যা এইসব কাজ করছে, এবং সেই কাজগুলো আমরা দেখতে পাই পরবর্তী ইউরোপকে বিপজ্জনক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং মেটারনিক নীতির যে ব্যর্থতা, যেখানে আমি দেখালাম যে কোনো নীতি সেই অর্থে ছিল না, যেটা কিনা একটা প্রেক্ষাপট তৈরি করলো যেখানে পুরাতন ব্যবস্থার সঙ্গে উদারনীতিবাদের সংঘাত, এবং এটা ঠিক উদারনীতিবাদের জয়লাভ নয়, যে আউটকামটা হলো সেটা যেন একটা নতুন ব্যবস্থার জন্ম দিল, যা পুরাতন
যে একটা রক্ষণশীল ব্যবস্থা সেটাও নয়, প্রগতিশীল গণতান্ত্রিক উদারনীতি ব্যবস্থাও নয়। ইউরোপকে কিন্তু আরো সর্বনাশের পথে ঠেলে দিল। তাই ফরাসি বিপ্লব থেকে মেটার্নিক পর্যন্ত সময়কাল ইউরোপের গর্বের ইতিহাসের সময়কাল নয়। ফরাসি বিপ্লবকে নিয়ে আমরা যতই গর্ব করি, ফরাসি বিপ্লবের ফাইনাল আউটকাম কিন্তু আমরা সেই অর্থে কিছু পাচ্ছি না। আমরা যতই জাতীয়তাবাদের কথা বলি, সেই জাতীয়তাবাদ ইউরোপকে ভালো দিকে এগিয়ে নিয়ে যায়নি। যে জাতীয়তাবাদ অনেক বেশি গোঁড়া জাতীয়তাবাদ, দ্বন্দ্বের ইতিহাস। তাই মেটার্নিক সিস্টেম কিন্তু আলটিমেটলি একটা পলিটিক্যাল স্টেবিলিটি রেখেছিল, যা কিনা ঊনবিংশ শতাব্দীর সেকেন্ড হাফে আমরা আর দেখতে পাই না। বলকান, বিশেষ করে বলকান রিজিয়নে আমরা অশান্তি দেখি, যে বলকানকে কেন্দ্র করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের দিকে পরিস্থিতি এগিয়ে গেল। সে আলোচনা আলাদা, সে আলোচনা অন্য কখনো যদি সুযোগ ঘটে তখন আমরা চেষ্টা করব বা করবার আমরা উদ্যোগ নেব। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই 10টা লেকচার আমাদের সঙ্গে ছিলেন বা ভবিষ্যতে থাকবেন। এবং বিশেষ করে আমি এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনকে আমার পক্ষ থেকে এবং পার্ট হিস্ট্রির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাবো। এবং যদি এই লেকচার সিরিজ ছাত্রছাত্রীদের প্রকৃতই উপকারে লাগে তাহলেই আমরা সব থেকে বেশি আনন্দিত হব এবং শিক্ষক হিসেবে আমি নিজেকে ধন্য মনে করব। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ আমরা জানি যে স্যার খুবই ব্যস্ত থাকেন, কারণ নিজের লেখালেখি এছাড়া ক্লাস থাকে কলেজে, এছাড়া অন্যান্য আরও নানান দায়িত্বের মধ্যে তিনি থাকেন। অনেক ব্যস্ততার মাঝখানেও এই যে 10টা লেকচার সিরিজ খুব সুন্দরভাবে সম্পন্ন হলো, সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সেই সঙ্গে আবারও বলবো পার্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেলের কথা। পার্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। তার কারণ হচ্ছে পার্ট হিস্ট্রি চ্যানেল কিন্তু এই 10টি লেকচার সিরিজের আয়োজনের জন্য একটা বিরাট ভূমিকা পালন করেছে। এছাড়া নিরলসভাবে যারা ইতিহাস প্রেমী, যারা ইতিহাস অনুরাগী যারা রয়েছেন তাদের জন্য খুব সুন্দর একেবারে ডকুমেন্টারি করে বলা যেতে পারে যে এক একটা যেন ডকুমেন্টারি আমরা যখন দেখি ক্লাসগুলো, সেই রকমভাবে ক্লাসগুলোকে সাজানো হয়েছে পার্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এখনও চ্যানেলটি ভিজিট করেননি তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রচুর আলোচনা রয়েছে এবং আগামী দিনেও আপনাদের জন্য আরও ভালো ভালো আলোচনা আসবে। এছাড়া এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রতিনিয়ত এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন ইউটিউব চ্যানেলেও নানান ধরনের আলোচনা হয় এবং হবে। একজন কমেন্ট করছিলেন, দেখলাম যে খুব সুন্দর একটা উদ্যোগ এবং এটাকে কন্টিনিউ করার জন্য বলছেন। নিশ্চয়ই আমরা চেষ্টা করব, কিন্তু এই যে আবার বললাম যে স্যারের খুবই ব্যস্ততা থাকে, তবুও আমরা স্যারকে অনুরোধ করব বিভিন্ন সময়ে। এবং আমরা জানি যে অনেক অনুরোধের পরে খুব মানে স্যারকে বলার পরে স্যার সময় পেলে নিশ্চয়ই আমাদের সময় দেন, কিন্তু সেই সময় পাওয়াটা খুব মুশকিল, কারণ আরও নানান কাজে স্যার জড়িয়ে যাচ্ছেন। এটাই স্বাভাবিক ব্যাপার, আমরা জানি। এবং আমি শুনি যে অনেকের কাছে আমি শুনলাম, যেটা এই লেকচার সিরিজ করতে গিয়ে, যে স্যারের অনেক পুরনো ছাত্রছাত্রী রয়েছে, ছাত্র বিশেষ করে ছাত্ররা, তারা কিন্তু আবার স্যারকে নতুনভাবে পাচ্ছে। এবং আমি গতকাল একটা ফোন এসেছিল, তাতে শুনলাম যে স্যারের ক্লাসে খুব ভয় পেত সেই ছাত্রটি, মানে স্যারকে খুব ভয় পেত। এবং স্যারকে এইভাবে ক্লাসে এইভাবে অনলাইনে স্যারের ক্লাস দীর্ঘদিন করার পরে
তার খুব ভালো লাগছে, তো সেটা সে জানিয়েছিল। তো এইভাবে অনেকেই হয়তো বিদ্যা মন্দিরের অনেক পুরনো ছাত্র রয়েছে যারা অনেক দিন স্যারের ক্লাস করেনি। স্বাভাবিকভাবে ৩ বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে আর সেই ক্লাস করার সুযোগ থাকে না। এখন অবশ্য ৫ বছর ক্লাস করার সুযোগ থাকছে। কিন্তু অনেক পুরনো দিনের যারা ছাত্র বা সদ্য পাস আউট এরকম ছাত্ররা যখন আবার স্যারকে এইভাবে ক্লাসে পায়, তখন খুব ভালো লাগে। এই বলতে বলতে এই যে পুরো নাম নেই, কিন্তু বলছেন যে এক্স স্টুডেন্ট অফ রামকৃষ্ণ মিশন বিদ্যা আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট। আজকে উনি শুনছেন এই আলোচনা। পুরো নামটা বুঝতে পারছি না, কারণ এসএসজি বলে লেখা আছে, কিন্তু এটুকু বুঝতে পারা যাচ্ছে যে স্যারের প্রাক্তন ছাত্র। এবং এইভাবে এই যে ভার্চুয়ালি আবার ক্লাস পাওয়া, এটা অনেকেই বলল, অনেকেই শ্যামসুন্দর ঘোষ, আচ্ছা শ্যামসুন্দর ঘোষ স্যার হয়তো বুঝতে পারছেন। তো এই ফিডব্যাকটা পেয়ে খুব ভালো লেগেছে। এবং অনেকেই বলেছে যে এই রকম মাঝে মাঝেই যদি স্যারকে আনা যায় তাহলে খুব ভালো হয়। তো আমি স্যারকে তো অনুরোধ করব, প্রায়ই অনুরোধ করি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু সবটা সবসময় স্যারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ স্যার নানান কাজে ব্যস্ত থাকেন। তবুও এই যে 10টা আলোচনা এত সুন্দরভাবে হলো, তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। একটা সামগ্রিকভাবে একটা ধারণা স্যার দিয়েছেন, যেটা কিন্তু এই এক একটা টপিক, যে টপিকগুলো স্যার আলোচনা করছেন, এগুলো 1 ঘন্টায় আলোচনা করে কমপ্লিট করার মতো নয়। কিন্তু আমরা দেখলাম যে স্যার খুবই দক্ষতার সঙ্গে, অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে কিন্তু তিনি এই কাজটা সুন্দরভাবে সম্পাদন করলেন। আবারও স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাঠ হিস্ট্রি চ্যানেলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দেখা হবে আগামী অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো লেকচার সিরিজে। আজকে আমরা এখানেই আলোচনাটা শেষ করছি। আপনাদেরও অনেক ধন্যবাদ যারা আমাদের এই অনুষ্ঠানটি লাইভ শুনলেন, এবং পরবর্তীকালে যারা এই রেকর্ডেড ক্লাস এই ইউটিউব চ্যানেলে শুনবেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি।